বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করে দিলাম। তো এখন দেখো, প্রথমত যদি তোমাদেরকে আদর্শ গ্যাসের কথা জিজ্ঞেস করা হয়, কেউ কি বলতে পারবা? বিকজ তোমরা কেমিস্ট্রিতে আই থিঙ্ক এই অধ্যায় অবশ্যই পড়ছো, এবং ফার্স্ট ইয়ারে সবারই এই অধ্যায় পড়ার কথা। আমি অধ্যায়টা একটু টেনে যাবো। হ্যাঁ, আমি জানি যে অধ্যায় তোমাদের ফার্স্ট ইয়ারে ম্যাক্সিমাম কলেজে ছিল। হ্যাঁ, আমি কিন্তু যতটুকু জানি, আমার কলেজের ইয়ার সম্পর্কে যতটুকু জ্ঞান আছে, সিলেবাস সম্পর্কে আই থিঙ্ক এটা ফার্স্ট ইয়ারে প্রায় সব কলেজে থাকে। হুম। তো আদর্শ গ্যাস সম্পর্কে কি আমাকে ধারণা দিতে পারবা? বা আমি যদি এইভাবে বলি যে আদর্শ গ্যাসের অণুগুলো, আদর্শ গ্যাসের যে অণুগুলো থাকে, এই অণুগুলোর মানে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কেমন হয়? এনিওয়ান? ওকে। আমি বলি, যেহেতু তোমরা বলতে চাচ্ছ না, সেটা হচ্ছে আমাদের যে আদর্শ গ্যাসগুলো থাকে, হ্যাঁ, এই আদর্শ গ্যাসগুলো আন্তঃআণবিক বল আসলে এদের মধ্যে, এদের যে অণুগুলো থাকে, এই কথাগুলো তোমরা লিখে রাখতে পারো। ঠিক আছে? আদর্শ গ্যাসগুলো যে থাকে, এই গ্যাসের অণুগুলোর মধ্যে আসলে আন্তঃআণবিক বল থাকে না বললেই চলে। অর্থাৎ মেইন কথা হচ্ছে যে এদের মধ্যে যে নিট বল যেটা হয়, এই নিট বলটা কি আসলে শূন্য। ওকে। আর এদের অণুকে তুমি যত কাছে আনো না কেন, এরা আসলে তরল বা কঠিন পদার্থে রূপান্তরিত হবে না। অর্থাৎ তুমি দূরেই সরে নিয়ে যাও বা যত কাছে আনো না কেন, এদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। তো আমরা কি জানি যে আদর্শ গ্যাস মানে কি? আইডিয়াল গ্যাস। এই আইডিয়াল কথাটার মধ্যে আসলে অনেক কিছু ইয়ে আছে। ইন ফিউচারেও যদি তুমি সায়েন্স রিলেটেড পড়ো, দেখবে কি আইডিয়াল কথাটা হচ্ছে, দ্যাট মিনস সেটা আসলে রিয়েল লাইফে সহজে ঘটে না। ওকে। যেটা আসলে রিয়েল লাইফে খুব সহজে তোমাকে ঘটবে না। সায়েন্সের মানে জায়গাতে দেখবে আইডিয়াল কথাটা বা আদর্শ, দেখবে 90% ক্ষেত্রে বা 99.99% ক্ষেত্রে তোমার এটা কি রিয়েল লাইফে ওইভাবে সহজে ঘটবে না। সহজ কোনো ঘটনা এটা না। তো ওই জন্যই বলা হচ্ছে যে আদর্শ গ্যাসের অনুসমকে তুমি যদি কি কাছাকাছি আনো, আমরা কি জানি যে তাহলে কি হয়, বায়ু থাকলে তরলে পরিণত হয় বা তরল থাকলে কঠিনে পরিণত হয়। তো সেই ঘটনাটা এখানে ঘটবে না। আচ্ছা, এদের মধ্যে যেহেতু তোমার আন্তঃআণবিক আকর্ষণ বলটা একদমই নাই বললেই চলে, সেক্ষেত্রে কি দাঁড়ায়? এরা কিন্তু ইচ্ছা মতো মানে যত কাছে আসা সম্ভব আসতে পারে, কোনো ঝামেলা নাই। যেহেতু তাদের মধ্যে আকর্ষণ বলটা ভাবে থাকে না, এবং আকর্ষণ বল না থাকার কারণে তাদের যেহেতু মানে ইন্টারচেঞ্জ হয় না, পদার্থের অবস্থার ইন্টারচেঞ্জ হয় না, সো তারা ইচ্ছা মতো কাছে আসতে পারে। ওকে। এখন দেখো, আমাদের যদি হঠাৎ করে মানে আমাদের আদর্শ গ্যাসের মধ্যে যদি কোনো কারণে আন্তঃআণবিক বলটা চলে আসে, তাহলে কি ঘটনা ঘটবে? তাইলে দেখা যাবে যে ওই পদার্থটা হুট করে দেখা যাচ্ছে মানে করো কঠিন পদার্থ পরিণত হবে, এবং কঠিন পদার্থ যখন পরিণত হবে দেখবে এখানে চেঞ্জ করা যাচ্ছে না। একে কি করা যাচ্ছে না? চেঞ্জ করা যাচ্ছে না। আচ্ছা। এবং আরো একটা কথা দেখো, এই যে এদের মধ্যে যে আন্তঃআণবিক বল নরমালি থাকবে না, এর কারণে এদের যে তোমার আয়তন, এদের আয়তন, এই আয়তন এতই মানে খুব মানে খুব কম বলবো আমি, যেটা আসলে নগণ্য ধরা হয়। অর্থাৎ এদের আয়তন নাই, এই জিনিসটা ধরা হয়। ওই যে বললাম তো যে থিওরি মানে আসলে আদর্শ মানে কি, যেটা আসলে রিয়েল লাইফে সম্ভব না সেরকম জিনিসকে যেন আদর্শ ধরে নেওয়া হয়। আইডিয়াল কথাটা সেখানে থাকে। তো এখানে বলা হচ্ছে কি দেখো, যে আমাদের আদর্শ গ্যাসের আয়তন কি প্রায় শূন্য, মানে এটাকে শূন্যই ধরা হচ্ছে। হ্যাঁ, থিওরিটিক্যালি বলা হচ্ছে কি এটা শূন্য। এবং যখন আয়তন শূন্য, তুমি এখন জিনিস চিন্তা করো যে তোমার একটা সূত্র তুমি জানো, সরি, তোমার ভরকে রিলেট করে তুমি ঘনত্বের একটা সূত্র জানো, কি আমরা ফিজিক্স অ্যাপ্লাই করি, রো ইকুয়াল টু কি অ্যাপ্লাই করি? বলো কেউ একজন। এবং এই সূত্র সব জায়গায় কাজে দেয়, কিন্তু এটা ছোটবেলায় শিখে আসে, আমরা এই বড়বেলা ভুলে যাই। রো ইকুয়াল টু কি বলো? হ্যাঁ, রো ইকুয়াল এম বাই ভি না? এম বাই ভি। হ্যাঁ, এম বাই ভি। এই যে ভুল হয়ে গেল। হ্যাঁ বলো, ঠিক করে বলো। হ্যাঁ, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি তো। ওকে, থ্যাংক ইউ। তোমাদেরকে একটু কনফিউজ করলে মানে সবাই ইয়া হয়ে যাবো, সেটা বড় সমস্যা। নিজের কনফিডেন্স লেভেলটা আরো বেশি গ্রো করো, তাছাড়া সমস্যায় পড়বা পরীক্ষার হলে। বিশেষ করে তোমার ইন ফিউচারে যে বড় বড় পরীক্ষা দিবা, এসএসসি দিবা, অ্যাডমিশন দিবা, দেন তখন দেখবা আটকে গেছো তুমি। তো কনফিডেন্স লেভেলটা একদম টাইট রাখবা। তো এখানে দেখো, এই জায়গাটাতে রো এর সাথে ভি এর সম্পর্কটা কেমন দাঁড়াবে, নিজে একটু চিন্তা করে দেখো। তোমার এই ভিটা যদি সেখানে প্রায় নিয়ার অ্যাবাউট জিরোর কাছাকাছি হয়, শূন্য ধরা হচ্ছে থিওরিটিক্যালি, সেক্ষেত্রে কিন্তু তোমার আদর্শ গ্যাসের যে রোটা, এই ঘনত্বটা কিন্তু তোমার কি হয়ে যাবে? ইনফিনিটি হয়ে যাবে, অর্থাৎ অসীম হয়ে যাবে। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি কি, যে আসলে আমাদের যখন আদর্শ গ্যাসগুলো থাকে, আসলে এটা সম্ভবই না ওইভাবে। তাও যদি আমরা বলি আদর্শ গ্যাসগুলো যেটা হয়, তারা যদি একসাথে তাদের অণুগুলো থাকে, তাদের আসলে কি আয়তন থাকেই না। ওকে।
তো এই হলো এখানকার মোটামুটি কথা। এবং বলতে গেলে কি এদের অণুগুলো কি একটার সাথে একটা লেপ্টে যায়, এই জন্য তাদেরকে বলা হয় কি আয়তন শূন্য। কিন্তু এটা আসলে কি বুঝে বললাম থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার। সো এখানে আমাদের অত বেশি এটা নিয়ে না ভাবলেও চলবে, যেটুকু কথা বললাম জাস্ট খালি এটুকু একটু মাথায় রাখো। আর কেউ যদি লিখে রাখতে চাও লিখে রাখতে পারো, কথাগুলো খারাপ না। কেউ যদি লিখে রাখতে চাও আমি অ্যাপ্রিসিয়েট করি, লিখে রাখতে পারো। এখন দেখো আমি আরো কিছু কথাবার্তা বলি, সেটা হচ্ছে এটা তোমরা কেমিস্ট্রি পড়ে আসছো বা যে আগে অধ্যায়টা পড়ে থাকো, যেটা ইম্পর্টেন্ট কথা অধ্যায়, সেটা হচ্ছে দেখো তোমাকে ধরো 3টে পাত্র দেওয়া হয়েছে, এটা তোমাদের বইয়েরও কথা, বইয়েরও কথা। ধরো 3টে পাত্র দেওয়া হয়েছে, 3টা সিলিন্ডার, ধরো এগুলো সবই সিলিন্ডার, ধরো সিলিন্ডার চিন্তা করলাম, একই আয়তনের আসলে, এগুলো আসলে একই আয়তনের, একটু ছোট করে দাগায় তাছাড়া ধরো এগুলোর আয়তন কি সেম, সেম আয়তনের 3টা সিলিন্ডার আমাদের কাছে আছে। ওকে, ধরো 3টা মানে ভি আয়তন বললাম আমি, ধরো ভি আয়তন, ভি আয়তনের 3টা আসলে আমাদের সিলিন্ডার আমার কাছে আছে। এখন দেখো আমরা করলাম কি প্রথম সিলিন্ডারে ধরো অক্সিজেন রাখলাম, কি হলো কাল আমি নতুন কলম বের করলাম, ধরো এখানে কি অক্সিজেন রাখলাম, এখানে ধরো কার্বন ডাই অক্সাইড রাখলাম, আর এখানে ধরো হাইড্রোজেনই রাখতেছি আপাতত। ঠিক আছে, আমি এগুলো কিন্তু জাস্ট ধরে নিচ্ছি, সে এগুলো নিয়ে আবার বেশি তর্ক বিতর্কে যায় না। এখন কথা হচ্ছে দেখো এই জায়গায় যদি এভাবে রাখা হয় 3টা সেম আয়তনের পাত্রে, আমরা কি রাখছি অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন। আচ্ছা, এখন কি পরিমাণে রাখছি, কি পরিমাণে রাখছি সেটা হচ্ছে কি দেখো আমরা যখন পরিমাণটার কথা বলতেছি, পরিমাণটা ধরো এখানে 10 লিটার রাখা আছে, এখানে 10 লিটার, এখানে 10 লিটার, এটা কিন্তু গ্যাস, ঠিক আছে, এটা কিন্তু ভালো মতো বুঝতে হবে যেটা গ্যাস, যদি আমি লিটার দিয়ে প্রকাশ করছি বা 10 একক বললাম, ধরো লিটার না বলে তোমাদেরকে যদি কনফিউশন তৈরি হয়, একদম 10 একক বললাম, ধরো এখানে 10 একক পরিমাণে কি অক্সিজেন রাখছি, ওখানে কার্বন ডাই অক্সাইড রাখছি এবং কি এখানে হাইড্রোজেন রাখছি। এখন ধরো এই জায়গাটাতে আমাদের এটা চাপ ধরো P1, এটা P2 এবং এখানে কি P3, এবং আমরা চিন্তা করলাম 3টা পাত্র একই জায়গায় রাখা আছে যেখানে তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস। তো এরকম করে যদি রাখা হয় তাহলে দেখা যাবে এই যে P1, P2 এবং P3 এই 3টার মান প্রায় সমান। কি বললাম আমি, এখানে দেখো সবকিছুই সেম, সবকিছুই কিন্তু সেম, এই জিনিসটা যেখানে রাখতেছি তার আয়তন সেম, যে পরিমাণে পদার্থ রাখতেছি সেই পদার্থটা সেম, শুধু কি ভিন্ন হচ্ছে কি গ্যাস, ভিন্ন 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 গ্যাস, আদর্শ গ্যাসের মধ্যেই আমাদের এগুলো ধরে নিচ্ছি আমরা ভিন্ন ভিন্ন গ্যাস, যদিও কার্বন ডাই অক্সাইড ধরা ঠিক হয় নাই, তাও ধরলাম আপাতত। তো কি 3টা হচ্ছে আদর্শ গ্যাস, আর কি আমাদের বলা হচ্ছে এই প্রেসারটাও কি হবে সমান হবে, কখন, যখন ধরো তাদের তাপমাত্রাটা সেম থাকবে, তাদের তাপমাত্রা কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি কি যেখানে আসলে কি এই যে তোমার দুইটা তাপ মানে দুইটা যে ইয়ার তাপমাত্রা পার্থক্য, দুইটা কি সিলিন্ডারের যে মানে চাপের পার্থক্য, সরি চাপের যে পার্থক্য, আবার P2 সাথে ধরো P3 বা ধরো P3 সাথে P1, এই প্রত্যেকটার সাথে যে চাপমাত্রা পার্থক্য এইগুলোও কি খুব কাছাকাছি, অর্থাৎ খুব বেশি ডিফারেন্স হবে না। এখন ধরো কোনো কারণে কেউ এই তাপমাত্রাটা বাড়ায় ফেললো, 40 ডিগ্রি সেলসিয়াস করে দিল, কি করে দিল 40 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ওই যে এনভায়রনমেন্টটা ছিল এই 3টা ইয়া ছিল, ধরো ওখানে তাপমাত্রাটা বাড়াই দিয়ে 40 ডিগ্রি সেলসিয়াস করে দেওয়া হলো, তাহলে কি ঘটনা ঘটবে? ওকে, যদি 40 ডিগ্রি সেলসিয়াস করে দেওয়া হয় তাহলে দেখা যাবে এই যে তাপমাত্রা পার্থক্য, ধরো এখানে মানে এই যে পার্থক্যটা ছিল এটা ধরো 2 পার্থক্য ছিল সবগুলোর মধ্যে, 2 একক করে পার্থক্য ছিল, বা ধরো 0.2 একক করে পার্থক্য ছিল। যদি 40 ডিগ্রি করা হয় সেক্ষেত্রে দেখা যাবে এই পার্থক্যটা আরো কমে যাবে, সোজা কথা হচ্ছে এরা আরো কি হবে, তাদের মানটা আরো কাছাকাছি আসবে, তাদের মানটা কি হবে আরো কাছাকাছি আসবে, অর্থাৎ কি তাপমাত্রা পার্থক্যটা কি সরি চাপের পার্থক্যটা কি তাপমাত্রা বাড়ার কারণে আরো কমে যাবে। ধরো এখানে এটা তখন কি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাবে এই পার্থক্যটা হয়ে গেছে 0.1। এগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল ভ্যালু, ঠিক আছে, এই ঘটনাটা ঘটে, এই ঘটনাগুলো ঘটে। এবং আরো একটা কথা বলি, এই অধ্যায় তোমরা আগে পড়ে আসছো, এই অধ্যায়ের ব্যাপারটা কি জানো, এই যে আমাদের কিছু মানে গ্যাসের সূত্রগুলো পড়বো যখন,
এখানে কিন্তু তোমার গোড়ামি খাটবে না। কেন গোড়ামি খাটবে না? তুমি এখানে অনেক কথাবার্তা বলতে পারো, কিন্তু এই অঙ্কগুলোতে মানে এই অঙ্কগুলো বলতে হচ্ছে এই থিওরি গুলোতে যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে এই থিওরি গুলার যে মানে সূত্রগুলো, এই সূত্রগুলোতে আসলে যে ঘটনাটা ঘটবে তোমার, এগুলো এক্সপেরিমেন্টাল যে একটা রেজাল্ট, সেই রেজাল্টকে অ্যানালাইসিস করে কিন্তু সূত্রগুলো আসছে। সো সেই ক্ষেত্রে তুমি যদি এখানে নিজের গোড়ামি দেখাও যে না এটা কেন এরকম হইলো না, কেন এরকম হইলো না, তাহলে কিন্তু সমস্যা। এটা হলো মেইন কথা। বিকজ এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে যে মানে একদম সরাসরি মানে ধরো সূত্র শুরুতেই কিছু কিছু সূত্র আছে কি হয়, প্রথমত তোমার মনে করো থিওরিটিক্যালি ডেভেলপ হয়, দেন বিজ্ঞানীরা তার প্রমাণ করে দেখায় যে না এই থিওরিটা আসলে ঠিক আছে। কিন্তু কিছু কিছু সূত্র আছে যেখানে দেখা যায় কি একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট থেকেই আসলে সূত্রটা মানে ওই ডাটা অ্যানালাইসিস করতে করতে সূত্রটা চলে আসছে। সেই টাইপের সূত্র নিয়ে আসলে অত কথা বলার কোনো কিছু নাই, বিকজ ওই টাইপের সূত্রগুলো বলতে গেলে ফিক্সড, কারণ তারা এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকেই রেজাল্ট হিসেবে কিন্তু তোমার কাছে আসতেছে। তো ওগুলা নিয়ে কিন্তু অত বেশি কাহিনী করা যাবে না। জাস্ট কিপ ইন মাইন্ড, এটা মনে রাখবা সবসময়। এবং আরো একটা কথা, এখানে মানে যে সূত্রগুলো পড়া হবে এই সূত্রগুলো তোমাকে যেভাবে শেখানো হচ্ছে ঠিক ওইভাবেই তোমাকে বলতে হবে। কারণ এক্সপেরিমেন্টাল রেজাল্টের সূত্রগুলো তুমি একটু মানে কথাটা জাস্ট একটু হালকা করে চেঞ্জ করে বললেও তোমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। ওকে, সো এগুলো নিয়ে অত বেশি গোড়ামি না করাটাই বেটার। এই কথাটা ওই জন্য প্রথমে বলে নিলাম, কারণ এখানে অনেকেই অনেক উল্টাপাল্টা জিনিস মানে চিন্তা ভাবনা করে, বা অনেকে জানেও না। অনেকে এটা ভেবে না যে এই কথা বলা গেলে ওই কথা বলা যাবে। ব্যাপারটা এরকম না, সব সূত্র এক জিনিস না। তো সেটাই আমি আসতেছি একটু পরে। তো এখানে দেখো তাইলে আমরা কি দেখলাম যে আমরা যদি তাপমাত্রাটা বাড়াই আমাদের কি হয়, আমরা কিন্তু তাপ বাড়াচ্ছি না, কিন্তু তাপমাত্রার ব্যাপার। তাপমাত্রা যদি আমরা বাড়াই দ্যাট মিনস কি হবে, আমাদের চাপের যে পার্থক্য, আমাদের কোনো সবকিছু কিন্তু সেম ছিল। তো এখানে দেখা যাচ্ছে আমাদের যে চাপের পার্থক্যটা এটা কিন্তু কি হয়ে যাচ্ছে, ডিক্রিজ করতেছে, কমে যাচ্ছে। ওকে, তো এই যে ঘটনা, এখান থেকে আমরা বলতে পারি কি যে চাপের মানে তাপমাত্রা যত বাড়বে আমাদের চাপের পার্থক্য ততই কমে যাবে। এবং যদি এইরকম ঘটনা ঘটে তাহলে আমরা কি জানি, এটা আমরা মানে শিখবো বা হচ্ছে সবাই অলরেডি দেখে ফেলছে আই থিঙ্ক, আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি, যেটা আমাদের কি আদর্শ গ্যাস সমীকরণ হিসেবে পরিচিত, এই সূত্রটা মেনে চলে। অর্থাৎ ওই ধরনের গ্যাসগুলো কি হয়, যে ধরনের গ্যাসগুলোর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে সেই ধরনের গ্যাসগুলোকে কি আদর্শ গ্যাস বলা হচ্ছে। শুধু কথা হচ্ছে তারা আসলে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তো এই ইকুয়েশন আমরা পরে আবারও শিখবো, ওই জন্য আমি এটার আর পরিচয় টরিচয় অত ভালো করে দিলাম না, বা তোমরা জেনেও থাকতে পারো। তো এখানে যে ইম্পর্টেন্ট কথাটা সেটা হচ্ছে একটা গ্যাস এই যে আদর্শ সমীকরণটা মেনে চলে কখন মেনে চলে, কেউ একজন অ্যান্সার দিবা আমাকে কষ্ট করে, আই থিঙ্ক এটা জানো তোমরা, কারণ এটা অবশ্যই জানো, কেমিস্ট্রিতে এটা 100% পড়ে আসছো। কেউ একজন বলতে পারবা যে আদর্শ গ্যাসের যে সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি একটা গ্যাস কখন মেনে চলে? উচ্চ তাপমাত্রা ও নিম্ন উচ্চ চাপে। তাপমাত্রা ও নিম্ন চাপে। থ্যাংক ইউ। এই এমসিকিউটা অবশ্যই মনে রাখবা। এটা এমসিকিউ থাকে না এমন কোনো জায়গা নাই। মানে এইচএসসি শুরু করে থেকে যতগুলা পরীক্ষা দিবা তুমি, মানে তোমার কলেজ সহ, যদি তোমাদের কলেজের পরীক্ষা হয় দেখবো প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন থাকবেই, যেটা হোক কেমিস্ট্রি হোক হচ্ছে তোমার ফিজিক্স। তো এই কোশ্চেনটা ভুলে যাবা না। অর্থাৎ যখন কি হচ্ছে, দুইটা কথা, এই সূত্র তখনই খাটে যখন কি হয় উচ্চ তাপমাত্রা। দেখলেই তো কি হচ্ছে ঘটনাটা, তুমি ওই জন্য ব্যাখ্যা দিলাম যে তুমি তাপমাত্রা বাড়াচ্ছ দ্যাট মিনস তোমার চাপের পার্থক্যটা কমে যাচ্ছে। তো সেখান থেকে বলা হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং কি নিম্ন চাপ, নিম্ন চাপ অর্থাৎ ওখানে আলটিমেটলি যেটা হয় তাপ বাড়াইলে চাপটা কি হয়, পার্থক্যটা কমে, কিন্তু পার্থক্যটা কমাকে এখানে কিন্তু বলা হচ্ছে ওইটাকে আসলে কল্পনা করা হচ্ছে কি নিম্নচাপ হিসেবে। ঠিক আছে, যদিও নিম্নচাপটা আলাদা বিষয়, কিন্তু ওইটাকে নিম্নচাপ হিসেবে কল্পনা করা হচ্ছে এই কারণে যে ওখানে তাপমাত্রা খুব বেশি যখন করে ফেলবা তুমি অটোমেটিক্যালি দেখবা যে চাপটা অনেক কমে গেছে। এটাই আসলে এক্সপেরিমেন্টাল ভ্যালু। ঠিক আছে, তো এখান থেকে বলা হচ্ছে যে উচ্চ তাপমাত্রায় যখন থাকবে কোন একটা গ্যাস এবং কি চাপটা হবে খুবই নিম্ন, দেন তুমি তাকে কি বলতে পারো যে সে আদর্শ গ্যাস সমীকরণটা মেনে চলবে, পিভি ইকুয়াল টু এনআরটিটা মেনে চলবে, আদারওয়াইজ সে কিন্তু মেনে চলবে না। ওকে, তো বরং তো দেখবো তোমাদের সুন্দর করে বলা আছে যে আদর্শ গ্যাসের অস্তিত্ব আছে কিনা, হ্যান ত্যান এগুলো অনেক কিছুই বলা আছে, তো ওগুলো তোমরা নিজেরাই দেখে নিবা, কারণ ওই জিনিসগুলো আসলে নিজেরা পড়লেই বেটার। ওকে, তো চলো আমরা আচ্ছা এমনিতে এই ইকুয়েশন থেকে একটা জিনিস আমরা শুধু শিখে নেই। দেখো এই ইকুয়েশনে একটা জিনিস খেয়াল করো, তোমার কাছে এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এটার মধ্যে ঝামেলা নাই। কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি নাম্বার অফ মোলস, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এই যে এটা কি নির্দেশ করতেছে, এটা টেম্পারেচার। আমি হালকা করে বলে দিচ্ছি এই কারণে, কারণ আমার লাগবে।
এটা হচ্ছে কি আমাদের টেম্পারেচার বা তাপমাত্রা, এটা হচ্ছে কি আমাদের প্রেসার বা হচ্ছে কি চাপ, আর এটা কি আমাদের ভলিউম বা হচ্ছে কি আয়তন। ইংলিশটা আমরা লিখতে কেন পছন্দ করতেছি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, কারণ এখানেই সবকিছু লুকায় আছে। তো এখানে দেখো এই যে প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার, এই তিনটাকে বলা হচ্ছে যে গ্যাসের চলরাশি বা চলক। চলক বলতে কি বোঝো বলো তো? এনিওয়ান? চলরাশি বলা হয়, চলক বলা হয় না আসলে, চলরাশি বললেই মানে সুন্দর শোনা যায় আর কি। হুম, এনিওয়ান? চলক তো জানার কথা। চলক কি? চলক আসলে যার মান ভ্যারি করে, অর্থাৎ কি তুমি ইচ্ছা মতো মান কি চেঞ্জ হয়ে যায়, মান পরিবর্তনশীল, বাংলা ভাষায় বলা যেতে পারে কি মান পরিবর্তনশীল। তো এরকম এই যে সূত্রটা, আদর্শ গ্যাস সমীকরণের যে সূত্রটা, এখানে আসলে তিনটা মানের চেঞ্জ হওয়া সম্ভব। কার? এক নাম্বার হচ্ছে পি, মানে প্রেসার, প্রেসার চেঞ্জ হইতে পারে। দেন কি ভলিউম, আয়তনের চেঞ্জ হইতে পারে। আর তিন নাম্বারটা হচ্ছে দেখো টেম্পারেচার, তাপমাত্রা চেঞ্জ হইতে পারে। তো এই যে তিনটা রাশি, মানে তিনটা চলরাশি, এই তিনটা চলরাশির বিভিন্ন ধর্ম অ্যানালাইসিস করে আসলে বলা হচ্ছে যে গ্যাসের ধর্মটা কেমন হবে, অর্থাৎ গ্যাসটা আসলে আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে কিনা, বা হচ্ছে বিভিন্ন সূত্র আসে, সূত্রগুলো তোমরা জানো। তো সেই সূত্রগুলো চলে আসবে, কেমিস্ট্রি যে সূত্রগুলো এখানে একদম হুবহু ওই সূত্রগুলো আছে শুরুতেই। তো এখানে দেখো যেটা করা হয়, এই পি, ভি এবং টি, এই তিনটার তুমি কিন্তু দেখো একটা জিনিস চিন্তা করো, এখানে আসলে কি তুমি যদি কোনো কিছুর সাপেক্ষে কোনো একটা জিনিসের কোনো কিছু নির্ণয় করো, সেটা যে কোনো কিছু হইতে পারে, বেগ বল বা যেটাই বললো, আমরা কিন্তু কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছুর মান বের করি, সেক্ষেত্রে কিন্তু জাস্ট দুইটা বস্তুর তুলনা করা হয়। সাপেক্ষে মানে কি দেখো, দুইটা বস্তুর তুলনা করা হয়, হয় এর সাপেক্ষে এর অথবা কি এর সাপেক্ষে এর। এখানে কিন্তু দুই তিনটা বস্তু মানে আলাদা, ধরো তিনটা আলাদা বস্তু আছে, তখন কিন্তু তুমি চাইলে এই দুইটার সাথে একসাথে এটা তুলনা ভাবে করতে পারো না। তখন আমরা কি করি আসলে, দুইটা বস্তুর তুলনা করি নরমালি, যদি তিনটা আলাদা বস্তু হয়। আর একই বস্তু হলে তো সমস্যা নাই, এই দুইটা মিলে একটা, আর এই একাই একটা। তো এই ক্ষেত্রে যে ঘটনা ঘটে, যে আমরা কি করি তুলনা করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা করে বস্তুর সাথে, অর্থাৎ কি মানে এক জোড়া বস্তু আমরা তুলনা করি, তাছাড়া কিন্তু আমাদের তুলনা করাটা সহজ না। তো সেই দিক থেকে দেখো আমরা কি করি, এই যে তিনটা চলরাশি আছে, এই তিনটা চলরাশির মধ্যে একটাকে ফিক্স রাখি। তো ধরো পি কে ফিক্স রাখলাম, এই যে ভি এবং টি, এবং এই ভি এবং টি এর কি সম্পর্কটা আসলে অ্যানালাইসিস করা হয়। ভি এবং যখন পিটা চেঞ্জ হয় না, তখন ভি এবং টি এর কি সম্পর্কটা কেমন হয় সেটা দেখা হয়। একই রকম ভাবে এই ভিটাকে একসময় ফিক্স চিন্তা করা হয়, চিন্তা করে কি করা হয়, পি এবং টি এর সম্পর্কটা দেখা হয়, যে পি এবং টি এর আচরণটা কেমন হয় ভি কে যখন চেঞ্জ না করা হয়। আবার সেম ভাবে কি করা হয়, টিটাকে ফিক্সড করা হয়, টিটারে কোনো পরিবর্তন ঘটানো হয় না, তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটানো হয় না। এবং এই তাপমাত্রার পরিবর্তন না ঘটে কি করা হয়, পি এবং ভি এর একটা সম্পর্ক অ্যানালাইসিস করা হয়। তো এখন কথা হচ্ছে এই যে অ্যানালাইসিস, এই অ্যানালাইসিস গুলো আসলে আমি একটু আগে বললাম যে বিজ্ঞানীরা বা হচ্ছে গণিতবিদরা যেটাই বলো না কেন, পদার্থবিজ্ঞানীরা, তারা মনে করো এই এক্সপেরিমেন্ট গুলো করছে। ওকে, এবং এই এক্সপেরিমেন্ট গুলো করার ফলে এক্সপেরিমেন্টের যে রেজাল্ট, সেই রেজাল্ট নিয়ে আসলে তারা কাজ করছে, এবং তারপরে কিন্তু তারা সূত্রগুলো দিছে। তারা কিন্তু এক্সপেরিমেন্টাল যে রেজাল্ট, সেটা অ্যানালাইসিস করার পরে তোমাকে সূত্রগুলো দিচ্ছে। সো এই সূত্রগুলো কিন্তু তুমি অন্যভাবে বলতে পারো না। ওকে, বিভিন্ন বই এই কাজটা করে, উল্টো পাল্টা করে বলে, কিন্তু এখানে আসলে বলা উচিত না। তারা যে কথাটা বলে গেছে সেটাকেই ফলো করা উচিত। ওকে, আচ্ছা, তো চলো আমরা এখন এই সূত্রগুলো সম্পর্কে একটু ধারণা নিই। তো এই তিনবার কিন্তু তুমি তাহলে কি তিনটা জিনিসকে ফিক্স করতেছো, দ্যাট মিন্স তোমার তিনটা সূত্র আসবে। হ্যাঁ, তিনটা জিনিস আছে যেহেতু, তার মানে কি প্রত্যেকবার কি একটা করে ফিক্স করা যায়, তো এখানে তিনটা সূত্র আসবে। তো প্রথম সূত্রটাই আমাদের হচ্ছে বয়েলের সূত্র। কার সূত্র? বয়েলের সূত্র। তো বয়েলের সূত্রটা কি? রবার্ট বয়েল এই সূত্রটা দিচ্ছেন। কে দিছে? রবার্ট বয়েল। এবং উনি যেটা বললেন যে তোমরা তাপমাত্রাটা স্থির রাখো, অর্থাৎ আমাদের যে টেম্পারেচার, টেম্পারেচার এটাকে তুমি ফিক্সড রাখো। এই জিনিসটা কি ফিক্সড, এটার কোনো চেঞ্জ সে করবে না। দেন সে এক্সপেরিমেন্ট করলো, এবং উনি এক্সপেরিমেন্ট করার পরে যেটা বললেন, একটা সূত্র দিলেন। উনি বললেন কোন নির্দিষ্ট ভরের গ্যাস তাপমাত্রা যদি স্থির রাখা হয়, তাহলে তার আয়তন, অর্থাৎ কি ওই গ্যাসের যে ভি, আয়তন ভলিউম, এটা আসলে কি চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কি হয়? চাপের ব্যস্তানুপাতিতে
ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো এখানে কি কথা বলা হলো যে আমাদের কি করতে হবে, আমরা যে গ্যাসটা আমরা নিব, যে গ্যাস নিব এই গ্যাসটা কি হবে, এমটা হবে কি নির্দিষ্ট, অর্থাৎ এম কি বারবার ভ্যারি করা যাবে না, একবার 10 লিটার নিলাম একবার 5 লিটার নিলাম এরকম না। প্রথমত ভর নির্দিষ্ট করা হলো, ভর তো নরমালি নির্দিষ্ট থাকবে, এটা আসলে অন্য কোনো ইয়া না, নিয়ামক না, ঠিক আছে। এটা নরমালি প্রত্যেকটা ক্ষেত্রে কি একই ভর নিয়ে তুলনাটা করা হবে। এমটা নির্দিষ্ট, দেন হচ্ছে কি তোমার তুমি তাপমাত্রাটা ফিক্সড করে দিলা, দেন তুমি কি বললা যে তখন এই যে তার যে আয়তনের পরিবর্তনটা হবে সেটা হবে কি তার চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ উনি আয়তনটা অ্যানালিসিস করলেন কিভাবে, পি এর আচরণ দেখে যে আয়তনটা কেমন হচ্ছে, ঠিক আছে। পি এর আচরণটা দেখে উনি ভিটা খেয়াল করলেন যে ভিটা কেমন হচ্ছে। তো এখানে দেখো আমাদের এই সূত্র অনুযায়ী কি বলা হচ্ছে যে গ্যাসের ভর এবং তাপমাত্রা যদি স্থির থাকে আমাদের আয়তনটা কিন্তু চাপের উপর নির্ভর করবে। এবং কেমন নির্ভর করবে, আমাদের পিটা যদি দ্বিগুণ হয়ে যায়, ধরো পিটা ধরো 2p হয়ে গেল, পিটা 2p হয়ে গেল, দ্যাট মিন্স আমাদের ভিটা কিন্তু কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ কি হাফ ভি হয়ে যাবে। কারণ কি হয় এখানে যদি যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, দ্যাট মিন্স এখানে যদি পি বেড়ে যায় এখানে কি হয়ে যায় আয়তনটা কমে যায়, অর্থাৎ এখানে যদি পিটা কি হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় এখানে কি আয়তনটা অর্ধেক হয়ে যাবে। একই রকম ভাবে 3 গুণ 4 গুণ হলে যা হওয়ার কথা সেরকমই হবে। তো এখন তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের এই সূত্রটা খাটবে যখন কি আমাদের ভর এবং কি, অর্থাৎ আমাদের আমি সংক্ষেপে লিখি, আমাদের কি এম এবং কি টিটা কি স্থির, এমটা আসলে এরকম নিয়ামক না সেটা তোমরা জানোই। ভরটা আসলে কি আমাদের তুলনা করার জন্য সুবিধা, যে আমরা বারবার চেঞ্জ করব না, তুলনাটা যখন করব দুইজনটা অ্যানালাইসিস করব আমরা ভরটা সেম রাখলে আমাদের জন্য সুবিধা, দ্যাটস ইট। ওখানে আসলে কোনো এরকম কোনো ঝামেলা নাই। তো এই জন্য বলা হচ্ছে কি এম এবং টিটা স্থির, দেন আমরা কি বয়েলের এই সূত্রটা আমাদের খাটবে। ওকে, তো বয়েলের এই সূত্র থেকে আমরা যদি আবার কিছু কথাবার্তা বলি, সেই কথাবার্তাগুলো কেমন, এই সূত্র থেকে বলা হচ্ছে কি যে এরকম, তাই তো। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি ধ্রুবক যেটাকে কি করতে পারি সরাই ফেলতে পারি, দ্যাট মিন্স ধ্রুবক ইন্টু কত 1/p। এবং এখান থেকে কিন্তু আমরা ধ্রুবকের মানটা যদি নির্ণয় করতে চাই তাহলে কেমন দাঁড়াবে দেখো তো, অবশ্যই কি পিভি ইকুয়াল টু কত ধ্রুবক, পিভি ইকুয়াল টু ধ্রুবক, যেটাকে ধরো ধ্রুবকটাকে আমরা কে নাম দিলাম, ধ্রুবকটাকে আমরা কি করলাম কে নাম দিলাম। এখন দেখো যদি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট একটা ভরের গ্যাসের অনেকগুলো ধরো আমরা প্রেসার এবং কি আয়তন মাপলাম, কেমনে বলি দেখো, ধরো এম ভরের একটা গ্যাস নিছি এবং ওই নির্দিষ্ট টেম্পারেচার ফিক্সড, তার ধরো একবার আমরা চাপ মাপলাম P1, এবং P1 মাপার পরে দেখলাম যে তার আয়তনটা হয় হলো V1, ঠিক আছে। অর্থাৎ P1 চাপে আমরা তার দেখলাম যে তার ইয়েটা কেমন V1। আবার দেখো যখন P2 চাপ তখন দেখলাম তারটা কি আয়তনটা হচ্ছে V2, P3 তে দেখলাম V3, অর্থাৎ এরকম ভাবে দেখো n পর্যন্ত আমরা যখন মাপলাম আমরা দেখলাম কি Bn তাপমাত্রা মানে চাপ আয়তনটা। অর্থাৎ এখানে কিন্তু দেখো আমাদের সম্পর্কটা কেমন এরকম, তাই তো। দ্যাট মিন্স তোমার কিন্তু এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর্থাৎ এটা কিন্তু স্বাধীন চলক। দ্যাট মিন্স তোমার কিন্তু কি হচ্ছে তুমি এটাকে ইচ্ছা মতো চেঞ্জ করতেছো, এবং কোন ধর্মটা খেয়াল করতেছো ভিটা, এটা কিন্তু তোমার ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ওকে। দ্যাট মিন্স এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং এটা ডিপেন্ডেন্ট। আশা করি বুঝতে পারছো, একটু লাইনে থাকো সবাই। ওকে, সরি। তো দেখো এখানে তাহলে কেমন ঘটনা দাঁড়ালো, আমাদের পিটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ভিটা কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অর্থাৎ এখানে আমাদের কি করি আমরা পি এর মানটা চেঞ্জ করি, অর্থাৎ আমাদের রবার্ট বয়েল যেটা করছেন আমি যেটা বললাম একটু আগে, যেটা আসলে এক্সপেরিমেন্টাল ভ্যালু, সো এখানে হুট করে চেঞ্জ হিসেবে চিন্তা করা যাবে না। তো সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখো আমাদের পি এর মানটা আমরা চেঞ্জ করব, এবং এই পি এর মানটা চেঞ্জ করার ফলে যেটা হবে আমরা ভি এর মানটার পরিবর্তনটা খেয়াল করব। পি এর মানের পরিবর্তন ফলে আমাদের ভি এর মানটা কেমন পরিবর্তন হয়, এটা কিন্তু আসলে রবার্ট বয়েলের এক্সপেরিমেন্ট থেকে আসছে। সো আমাকে কিন্তু সূত্রটা এভাবে লিখতে হবে
আমি কিন্তু চাইলে এই সূত্রটা এভাবে লিখতে পারি না। ওকে, এখানে কিন্তু এই জিনিসটা সবসময় মাথায় রাখবে এবং এটা সবাই ভুল করে আসে পরীক্ষার হলে। মানে মাথার মধ্যে খেলে না, খালি মনে আছে কি যেরকম ব্যস্ততাবাদী সম্পর্ক, হুট করে একটা ম্যারেজে চলে আসো, বা আরো কিছু ঘটনা আছে যেগুলো পরে আসতেছি। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটা কিন্তু করা যাবে না, এটাই আমাদের সূত্র। এখন দেখো তো যদি আমরা এখানে দেখি যে আমাদের কি এখানে P1 চাপে কি, যখন P1 চাপ ছিল তখন আমাদের আয়তনটা আমরা দেখলাম V1, P2 চাপ যখন হয়েছে তখন দেখলাম V2, যখন P3 হলো তখন দেখলাম কি আয়তন V3, এবং Pn সংখ্যক যখন আমরা চাপ এরকম ক্যালকুলেশন করলাম ধরো করলে কি Vn আসবে। তো ধরো এখানে তাহলে আমাদের P1 আর V1 এটার যে মান আসবে, এই P2 এবং V2 এটার মান সমান আসবে, কারণ দেখো বলা হচ্ছে কি আমরা যখন PV গুণ করব তাদের মানটা কি হবে সবসময় ধ্রুবক থাকবে। কেমনে ধ্রুবক থাকবে দেখো, আমরা একটা জিনিস খেয়াল করছি, যখন ধরো এখানে ধরো P1 ছিল, দ্যাট মিন্স এখানে যদি আমরা চাপটা দ্বিগুণ করে দিই, এখানে কিন্তু আমাদের V2 টা কেমন হবে, V2 এর মানটা কিন্তু, অর্থাৎ আমরা যদি P2 এর মানটা এরকম ধরি, আমি এদিকে লিখতেছি আর কি 2P1, অর্থাৎ আগের চেয়ে ধরো দ্বিগুণ হয়ে গেছে। দ্যাট মিন্স আমরা কি দেখছি যে আমাদের কিন্তু এখানে হাফ V1, অর্থাৎ কি যতটুকু আয়তন ছিল তার অর্ধেক হয়ে যাবে। এখানে যদি ধরো 3P1 হয় পরবর্তীতে, অর্থাৎ কি P1 এর কত 3 গুণ, দ্যাট মিন্স এখানে কি হয়ে যাবে 1/3 V1। এবং দেখো যখন তুমি এই মানটা অর্থাৎ কি P2 এবং V2 গুণ করবা তখন তোমার কেমন দাঁড়াবে দেখো তো, 2P1 ইন্টু কত হাফ V1, দ্যাট মিন্স দেখো আলটিমেটলি কি আসতেছে P1 এবং V1। সোজা কথা হচ্ছে তুমি এই যে এখানে P1 এবং V1 গুণ করে যে মানটা পাচ্ছ, তুমি কিন্তু প্রত্যেকটা মানে প্রত্যেকটা P এর জন্য যে ভিটা পাচ্ছ সেটা যদি তুমি গুণ করে দাও, দেখা যাবে কি তুমি একদম ফিক্সড একটা ভ্যালুই পাবা। সো এই ক্ষেত্রে বলা হচ্ছে কি আমরা এখান থেকে একটা সূত্র লিখতে পারি, সেটা কেমন, সেটা হচ্ছে এরকম, যেটা তোমরা প্রচুর পরিমাণে সলভ করছো কেমিস্ট্রিতে, যে P1 V1 ইকুয়াল টু কি P2 V2, এটার মানটা কি হবে সবসময় একই রকম হবে। অর্থাৎ কোন একটা প্রেসারে আমরা যখন যে ভলিউমটা মাপতেছি সেটা যদি আমরা গুণ করে দেই, অন্য একটা প্রেসারে আমরা যে ভলিউমটা মাপবো সেটা যদি গুণ করে দেই, আমাদের মানটা কি হবে সেম আসবে, বিকজ ব্যস্ততাবাদী সম্পর্কে তারা ছিল। এবং এক্ষেত্রে কি হবে তারা আসলে ওই তো একটু আগে যেটা দেখালাম 2 আর হাফ ওই গুণটা হয়ে কি হয়ে যাবে, আবার আগের মতো রেজাল্টই চলে আসবে। আই থিঙ্ক বুঝতে পারছো। এখন কথা হচ্ছে তাইলে আমরা বলতে পারি কি যে ডট 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 এরকম যদি n সংখ্যক থাকে তার মানে কি Pn Vn এর মানটা কি হবে একটা কনস্ট্যান্ট কি, যেটা নরমাল আমাদের সূত্র আর কি। তো এই হলো এখানকার বেসিক কথাবার্তা। তো এরপরে যে ইম্পর্টেন্ট কথাটা আসে এখান থেকে সেটা হচ্ছে এটা গ্রাফ, ঠিক আছে, এটা কি গ্রাফ। এখন মজার একটা ঘটনা হচ্ছে দেখো এই জায়গাটাতে যদি আমি একটু মানে অন্যদিকে যাই আর কি, ঠিক আছে, মানে এই সূত্রটা একটু অন্যদিকে যদি নিয়ে যাই, তো সেই নিয়ে যাওয়াটা কেমন ইয়ে হবে দেখো। এটা একটু মিশাই দিই আপাতত। মানে এটা যদি এক্সপেরিমেন্টের কথা একটু চিন্তা করি দেখো, ধরো তোমার কাছে একটা পাত্র আছে, একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে ধরো তুমি কোন একটা গ্যাস নিছো ভিতরে, এটা ধরো একটা পিস্টন, এটা কি একটা পিস্টন, ওকে, এটা কি একটা পিস্টন। এখানে ধরো তাপমাত্রা তুমি তুমি ধরো এখানে একটা থার্মোমিটার লাগাইছো, এখানে একটা থার্মোমিটার লাগাই দিছো, মানে ভিতরের অবস্থা জানার জন্য, এই সিস্টেমের অবস্থা জানার জন্য। তো ধরো সেটা হচ্ছে কত 30°C, কত ধরলাম আমরা 30°C, ওকে, মানে তাপমাত্রাটা ফিক্সড আর কি, তাপমাত্রা আমরা কি করতেছি না, চেঞ্জ করতেছি না। আচ্ছা, তো দেখো এখানে প্রথম অবস্থায় ধরো মানে যে অবস্থাটা আছে আমরা ধরো তখন চিন্তা করলাম কি এটা আমাদের P1 প্রথম অবস্থায় যে ঘটনাটা ঘটতেছে, আর এই অবস্থাতে ধরো আমাদের আয়তনটা আছে কি V1। দেন ধরো আমি কি করলাম এখানে ধরো খুবই ক্ষুদ্র একটা ওজন লাগাই দিলাম, এম ভরের একটা বস্তু এর উপর রাখলাম, মানে পিস্টনের উপর রাখলাম। তার মানে কি এখানে কিন্তু এম রাখা মানে কি আসলে একটা বস্তু রাখা মানে কি, এই পিস্টনের উপর এটা কিন্তু একটা পিস্টন, এটা কি একটা পিস্টন, এই পিস্টনের উপর বস্তু রাখা মানে কি সে কিন্তু গ্যাসের উপর কি করবে প্রেসার প্রয়োগ করবে, তাই তো। দ্যাট মিন্স আমরা ধরো একটা P2 পাইলাম, তার মানে কি P2 পাওয়ার পর দেখা যাবে কি এই পিস্টনটা ধীরে ধীরে কি হচ্ছে নিচের দিকে একটু নামছে, দ্যাট মিন্স আয়তনটা চেঞ্জ হবে। দেন আমরা আয়তন ক্যালকুলেশন কি করলাম P2। দেন ধরো আমরা আরো একটা কি করলাম ভর লাগাইলাম, আরো কি হবে প্রেসারটা বেড়ে যাবে, তার মানে কি আমরা তখন দেখবো V2 মানে ভি এর মানটা চেঞ্জ হয়ে গেছে, সেটা আমরা ধরলাম কি V3। সো এই এক্সপেরিমেন্টটা এরকম করে হইতে পারে। এবং দেখো এই ক্ষেত্রে যে প্রেসারটা এটা কেমনে আসতে পারে, P ইকুয়াল টু কত F ভাগ
এ, অর্থাৎ এই যে এফটা কি আসলে ওই বস্তুটার ভর mg, আর এটা কি দেখো তো, এটা কিন্তু এই যে পিস্টনটা আছে না, এই পিস্টনের পুরোটার ক্ষেত্রফল, কারণ এই পিস্টনের পুরো ক্ষেত্রফলটা কিন্তু তোমার আয়তনটা চেঞ্জ করতেছে। দ্যাট মিন্স অর্থাৎ পিস্টনের পুরো জায়গা জুড়েই কিন্তু এই প্রেসারটা ক্রিয়া করবে। এই বস্তুর ভর এদিকে সরাসরি সাথে ক্রিয়া করতেছে ঠিক আছে, কিন্তু পিস্টনের পুরো জায়গা বরাবর কি এই প্রেসারটা কিন্তু ক্রিয়া করবে। দ্যাট মিন্স এখানে কি হবে, ক্ষেত্রফলটা যেটা হবে সেটা হচ্ছে পিস্টনের ক্ষেত্রফল। ঠিক আছে, তো পায়ের স্কয়ার কেন ধরলাম, অবশ্যই কি বৃত্তাকার একটা পিস্টন। ঠিক আছে, তো এইভাবে এখান থেকে কি করা যায়, প্রেসার ক্যালকুলেশন করা যায়, বা এইভাবে যে মানে মানগুলো আছে সেটা নিয়ে আসা যায়। সরি, ওকে। তো এখন আমরা যে জিনিসটা আসবো সেটা আরেকটা ইম্পর্টেন্ট কথা। আচ্ছা কে এটা একটা কথা বুঝি নাই, জেবিন কিছু বললা, বুঝি নাই, বলো তাসনিম। বললাম যে সব পিস্টনই কি বৃত্তাকার হয়? আসলে পিস্টনটা বৃত্তাকার হবে কিনা এটা তোমার ব্যাপার, বিকজ হচ্ছে দেখো আমি বলি, তুমি ধরো এরকম একটা গোল পাত্র নিছো, মানে ধরো একটা পাত্রকে তুমি উপর থেকে দেখতেছো, ঠিক আছে, ধরো একটা বালতি নিছো, সবচেয়ে সহজ উদাহরণ দিয়ে, ধরো একটা বালতি নিছো, এখন বালতির মধ্যে তোমাকে যদি পিস্টন বানাইতে হবে অবশ্যই কি সেটা কি হবে, গোলাকার হবে না পিস্টনটা। বালতি না নিয়ে ধরো তুমি এখন মানে চতুর্ভুজ আকার যদি একটা পাত্র নাও, অবশ্য দেখতে চতুর্ভুজের মতো, তাহলে তো অন্যরকম ঘটনা ঘটবে, চতুর্ভুজ আকার পিস্টন নিতে হবে। ওকে, দেন দেখো আমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আমি মানে একটু আগে বললাম পিভি ব্যাপারটা। তো পিভি ব্যাপারটা ঠিক আছে আমাদের, তো এখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের গ্রাফের যে ব্যাপারটা চলে আসে। ঠিক আছে, গ্রাফের যে ব্যাপারটা চলে আসে, গ্রাফের ব্যাপারটা আসে আরেকটা কথা বলি, কে যেটা বললাম, কে কিন্তু কিছু জিনিসের উপর নির্ভর করে। সেটা কি দেখো গ্যাসের মানে টি যেটা, ওই গ্যাস মানে ওই গ্যাসে যখন আমরা যেটা টি ফিক্সড করেছিলাম সেই টিটা কেমন, তারপর কি ওই মানে যে যে ভরের বস্তু নিচ্ছি সেই ভরটা, অর্থাৎ কি ভর মাস, দেন হচ্ছে কি আমাদের এককের পদ্ধতি, কিসের উপরে, এককের পদ্ধতি, অর্থাৎ ওই কে এর মানটাই তিনটা জিনিসের উপর কি করবে, ডিপেন্ড করবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, পরীক্ষা অনেক সময় এমসিকিউ আসে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এখানে এই একটা কনভেনশনাল রুল আছে, এবং এই রুলটা বুঝাইতে গেলেই মনে করো আমি বিপদে পড়ে যাব। ঠিক আছে, এই রুলটা বুঝাইতে গেলেই বিপদে পড়ে যাব। তো দেখি কতটুকু তোমাদেরকে আমি স্যাটিসফাই করতে পারি। আহ, সেটা হচ্ছে আমাদের গ্রাফ। এই গ্রাফটা তোমরা হয়তো সবাই একভাবে শিখে আসছো, আমি জানি না। আচ্ছা আমাকে আমি নিজে একটু দেখি, কেমিস্ট্রিতে সবাই একটু মানে উল্টা পাল্টা বা আমাদের বইতেও একই কেস উল্টা পাল্টা করে দেওয়া, জানি না এখানে কি হবে না হবে, তোমরা বুঝবা কি না আদৌ। আচ্ছা আমরা সমষ্ণ প্রক্রিয়া বা হচ্ছে এই টাইপের যে কথাবার্তা গুলো, তোমার হচ্ছে যে গ্যাসের যে সংকুচিত হওয়ার ফলে তাপমাত্রা বেড়ে যাবে, বা হচ্ছে এই টাইপের যে কথাবার্তা গুলো, প্রসারিত হলে তাপমাত্রা কমে যাবে, এই বিষয়গুলো আমরা পড়ে আসছি না সবাই, তাপগতিবিদ্যা সবাই পড়ছি, আমি এটা আমি জানি। কে কে পড়ো না এগুলা, আই থিঙ্ক সবাই পড়ে আসছো। তো এই বিষয়গুলো থেকে আসলে জিনিসটা রিলেট করা যায়। ঠিক আছে, এই জিনিসটা থেকে কি জিনিসটা রিলেট করা যায়, তো এক্ষেত্রে এই জিনিসটা আমাকে নিয়ে আসতেই হবে, কোনো উপায় নাই আর কি। তো চলো একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে আমাকে এখন একটা কথা বলবা, আচ্ছা আমাদের টাইম লিমিটটাই শেষ, আমরা রিজয়েন করলে মনে বেটার হবে। আমি এন্ড করে দিলাম, তোমরা রিজয়েন করো।